প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম ও শুভ সকাল। সিল টিভির প্রতিদিন সকালের অনুষ্ঠান সংবাদ শিরোনাম দেখার সাদর আমন্ত্রণ জানাচ্ছি আমি মাহবুবুল আলম মিলন। সাথে আজকের আছেন, খবর বিশ্লেষণ করবেন অধ্যাপক আব্দুল লতিফ, একজন উদ্যোক্তা এবং অধ্যাপক সাবেক শিক্ষক। লতিফ ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ মেমন ভাই। প্রিয় দর্শক, অনুষ্ঠানটি পরিকল্পনায় আছেন শেখ নুরুল ইসলাম আর লতিফিয়া হোমিও কমপ্লেক্সের সৌজন্যে অনুষ্ঠানটি আজকে সম্প্রচারিত হচ্ছে। এর প্রতিষ্ঠাতা ডাক্তার আইবুর রহমানকে আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি। হাতে নিচ্ছি আজকের পত্রিকাগুলো। তিনটি পত্রিকা এসছে যথারীতি: জাতীয় পত্রিকা সমকাল, স্থানীয় দৈনিক সিলেটের ডাক এবং সিলেটের মানচিত্র। অনেকদিন পর মানচিত্র পত্রিকাটা আমাদের হাতে এসছে, শুরুতে এসছে। প্রিয় দর্শক, আমরা যথারীতি পত্রিকা পড়া শুরু করব এবং অতিথির কাছে বিশ্লেষণ শুরু আমরা। হাতে নিচ্ছি জাতীয় পত্রিকা সমকাল। পত্রিকা পড়ার আগে দিন তারিখটি জানিয়ে দিচ্ছি। আজ রোববার 18 জানুয়ারি 2026 ইংরেজি, 4 মাঘ 1432 বঙ্গাব্দ, 28 রজব 1447 হিজরি। প্রথমেই পড়ছি ভোটের খবর। অর্ধ শতাধিক আসনে এখনো বিএনপির বিদ্রোহী প্রার্থী। দলের কঠোর বার্তা, কেউ মানছে না, কেউ মানছেন, কেউ মানছেন না। তৃণমূল বিভক্তিতে আসন হাতছাড়া হওয়ার শঙ্কা। সমমনা দলকে ছেড়ে দেওয়া কয়েকটি আসনে জয় পাওয়া কঠিন হতে পারে। জামায়াত জোটে 50 আসন বন্টনে টানাপোড়েন। স্বাধীন ও শঙ্কামুক্ত সাংবাদিকতার পরিবেশ তৈরির আহ্বান। গণমাধ্যমের সম্মেলনে বক্তাদের বক্তব্য। সব সাংবাদিকেরা দাঁড়িয়ে অধিবেশনে সম্ভবত জাতীয় সঙ্গীত পরিবেশন হচ্ছে এই মুহূর্তে। আমরা আশা করব স্বাধীন শঙ্কামুক্ত সাংবাদিকতার যে ডাক দিয়ে সাংবাদিকের দাঁড়িয়েছে সেটা সফল হোক। গণমাধ্যম সম্মেলনে মাহফুজ আলম বলেছেন, স্বাধীন সাংবাদিকতার বিশ্বাস করলে সরকারই বেশি লাভবান হবে। আরো অন্যান্য খবর। পুলিশের তালিকায় সন্ত্রাসীর সঙ্গে রাজনৈতিক নেতারাও। চট্টগ্রামের খবর। চট্টগ্রাম নগরে 3 শতাধিক ব্যক্তির প্রবেশ নিষেধাজ্ঞা। তালিকায় কারাবন্দীর সঙ্গে মৃত ব্যক্তির নাম পরে সংশোধন। আইসিসি খেলার খবর। গ্রুপ বদলের দাবি বাংলাদেশের। মতবিনিময় সভা। আবেগ আপ্লুত তারেক রহমান কাঁদলেন, দিলেন সান্ত্বনা। গুম কমিশন বলে ধরে নিন, ওরা গুম, ওরা মৃত। কেন? এটা কি হাতের অঙ্ক যে আমরা ধরে নিব আমাদের বাবারা আর নেই? আদিবা ইসলাম রিদি, গুমের শিকার পারভেজ হোসেনের মেয়ে, তার বক্তব্য খুব আবেগ উপ্লুপ্ত কথাটা। এই ছিল জাতীয় পত্রিকা সমকালের প্রথম পৃষ্ঠা। শেষ করছি প্রথম পৃষ্ঠা, আসছি শেষ পৃষ্ঠার দিকে। আবারও নির্বাচনের খবর। বিএনপি জামাত সংঘাতে উত্তপ্ত পাথরঘাটা। সংসদ নির্বাচন 2026 বরগুনা 2। মনোনয়নপত্র দাখিলের পর থেকে 4 দফা সংঘর্ষ। 3 মামলায় দায় 2 দলের আসামি শতাধিক। জামাতের প্রকাশ্য লাঠি মিছিল আতঙ্ক ছড়াচ্ছে। তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে আইন শৃঙ্খলা অবনতির ঘটনা হচ্ছে। আইন শৃঙ্খলা বাহিনীর কঠোর হলে পরিস্থিতি স্বাভাবিক হবে, সেটাই হোক। বরফে ঢাকা ভূপ্রকৃতির নতুন মানচিত্র। অ্যান্টার্কটিকার বিশাল বরফের নিচে লুকিয়ে থাকা একটি ভূখণ্ডকে দেখা হয়েছে। এখানে এই কি মাছ এটাকে বলা হয়? পেঙ্গুইন। দেখে একটা মানচিত্র মতোই লাগছে এটা আর কি। মাঝে মাঝে প্রকৃতিকে তুলে ধরা হয় পত্রিকায়। সুন্দর একটি পত্রিকার একটি মানচিত্র তুলে ধরা হয়েছে বরফে অধ্যুষিত প্রকৃতির পরিবেশে। রাজধানীতে কলেজ শিক্ষার্থী সহ 4 নারীর মরদেহ উদ্ধার, পুলিশের ধারণা আত্মহত্যা। রাষ্ট্রের অতি নিয়ন্ত্রণে ঔষধ শিল্প দুর্বল। ঔষধ শিল্প সমিতির সেমিনার। পরিস্থিতি অব্যাহত থাকলে ঝুঁকিতে পড়বে স্বাস্থ্য নিরাপত্তা। অযৌক্তিক দাম নির্ধারণ হলে আইনি পদক্ষেপে হুঁশিয়ার। আন্তর্জাতিক খবর। গাজায় ট্রাম্পের শান্তি পরিষদে বিতর্কিত ব্লেয়ার। ইসরায়েলের আগ্রাসন, ডাক পেল আর্জেন্টিনা, তুরস্ক, মিশর। আন্তর্জাতিক বাহিনীর প্রধান মার্কিন জেনারেল জাসপার।
হামলা অব্যাহত থাকার গাজায় অস্বস্তি, এই অস্বস্তি দিয়ে আপনি স্বস্তির কথা কিছু বলেন আজকে। ধন্যবাদ মিলন ভাই। আজকে সংবাদে যেগুলা স্থান পেয়েছে সেগুলা মূলত রাজনীতি কেন্দ্রিক সংবাদই বেশি এবং নির্বাচন কেন্দ্রিক সংবাদ। এর মধ্যে দেখেন অর্ধ শতাধিক আসনে এখনো বিএনপির বিদ্রোহী প্রার্থী, জামাত জোটে 50 আসন বন্টনে টানাপোড়ে। মিলন ভাই, একটা দেশ কিভাবে উন্নত হয়? একটা দেশ উন্নত হয় বিভিন্ন রাজনৈতিক দল যখন দেশ পরিচালনা করে এবং দলের মধ্যে যখন শৃঙ্খলা থাকে, তখন দলের শৃঙ্খলা দেশের শৃঙ্খলা আনয়ন করে। আর দলে যদি শৃঙ্খলা না থাকে, দেশে শৃঙ্খলা আসার কোনো সম্ভাবনা নাই। একটা দলকে বলা হয় একটা সুসংহত বিষয়, চরম সুসংহত দল। যেটা করতে চাইবে সেটা করতে পারবে এবং দুনিয়ায় যত অ্যাক্টিভিটিস ভালো হোক মন্দ হোক, একটা ডিসিপ্লিন দল করতে পারে। খারাপ কাজও, মনে করেন ডাকাতি, একটা ডিসিপ্লিন দল হলে ডাকাতিও করতে পারে। আবার একটা ডিসিপ্লিন দল হলে একটা দেশকে নিয়ে একটা জায়গায় চলে যেতে পারবে। সেজন্য একটা সত্যনিষ্ঠ দলের সব জায়গায় প্রয়োজন। হ্যাঁ, সেই এখন দেখা যাচ্ছে একটা দল তার নমিনেশন দিল, নমিনেশন দেওয়ার পরে এখানে বিদ্রোহী প্রার্থীদের কথা বলেও বন্ধ করা যাচ্ছে না। তাহলে এই দলের শৃঙ্খলার অবস্থাটা কি? এইগুলার ব্যাপারে দলীয় শৃঙ্খলাটা বজায় রাখার জন্য আমি অনুরোধ করছি। হ্যাঁ, অনুরোধ শুধু না, দলের শৃঙ্খলা না থাকলে দেশের শৃঙ্খলা তো দেশের শৃঙ্খলা আসবে না তো। এজন্য আগে দলটাকে ঠিক করতে হবে। হ্যাঁ, আবার দেখা যাচ্ছে জুটে টানাপোড়েন। জুটের রাজনীতিটা আসলে একটা কমপ্লেক্স জিনিস, এটা আসলে জাতিকে কিছু দেয় না। জুটের রাজনীতিতে কম্প্রোমাইজ, আমরা বলে থাকি যে বেস্ট ডিসিশন অটোক্রেটটা নিতে পারে, ডেমোক্রেটটা বেস্ট ডিসিশন নিতে পারে না। কারণ ডেমোক্রেসির মধ্যে যে ডিসিশনটা নেওয়া হয় সেটা হচ্ছে কম্প্রোমাইজ ডিসিশন। সবচেয়ে ভালো ডিসিশনটা ডেমোক্রেসি নিতে পারে না, কম্প্রোমাইজ করতে হয়। প্রত্যেকটা দলের মধ্যে মনে করেন আপনি আমেরিকায় যে দুইটা দল আছে, দুইটা দলের মধ্যে অনেক দল আছে। হ্যাঁ, এবং এইসব যে টানাপোড়েন, এইসব যে ব্যালেন্স করা, এইসব ব্যালেন্স করতে গিয়ে ভালো ডিসিশনটা নেওয়া যায় না। সেজন্য এই যে জুটের রাজনীতি, এটা হচ্ছে আমাদের জন্য প্রধান সমস্যা। এইটার সমাধান ছিল কিন্তু পিআর। এই বিষয়টা এখন সবাই ভুলে গেছেন। পিআর সিস্টেমে যদি ইলেকশনটা হতো তাহলে যে কোনো দল তার 300টা আসনে প্রার্থী দিতে পারতো। 300টা আসনে যে বুথ পেত সেই প্রপোর্শনিট হারে সে কিন্তু সদস্য পদ পেত এবং আলটিমেটলি তার অবস্থানটা থাকতো কথা বলা। পিআরের কনসেপ্ট লতিফ ভাই এখনো কিন্তু বাংলাদেশের এটা আসলে আসলে সেরকম ক্লিয়ার করা হয় না। ক্লিয়ার করলে কিন্তু এইটাই ছিল একমাত্র সিস্টেম, যে সিস্টেমে প্রত্যেকটা দল তার সক্রিয়তা নিতে কাজ করতে পারতো। যেমন মনে করেন একটা কমিউনিস্ট পার্টি তার কথাটা সে বলতে পারতো, তার 300টা আসনে তাকে দিয়ে দিতে পারতো। আজকে না পারুক, আগামীতে সে হয়তো সরকার গঠন করবে। অথবা যে কোনো পার্টি, ইসলামিক পার্টি, সে প্রত্যেক 300টা আসনে সিট প্রার্থী দিয়ে এই প্রার্থীগুলাকে আস্তে আস্তে পপুলার করতে পারতো। এই সিস্টেমটা আসতে পারে। এবার যেন জোটের রাজনীতিটা মানে একটা অস্থিতিশীল, জোটের রাজনীতি সবসময় অস্থিতিশীল। এটা আসলে কম্প্রোমাইজের ব্যাপার, কম্প্রোমাইজ করলেই এগাতে হয়। যাই হোক, এটা ভালো কিছু আসুক আমরা আশা করি। সাংবাদিকতার বিষয়টা কথা বলা দরকার। আসলে সাংবাদিকতার বিষয়টা, আসলে সাংবাদিকতা যে পেশাটা, এটা হচ্ছে নির্ভীক হতে হয়। হ্যাঁ, এইটাতে সাগরণীর মতো নির্ভীক হতে হয়। নির্ভীক না হলে সাংবাদিকতা করা যায় না। যেসব সাংবাদিক লেজুর ভিত্তি করেছে, এই যে আমি কয়েকদিন আগে শফিক রহমানের কথা শুনলাম যে আগে যাদেরকে আওয়ামী লীগ করতে দেখলাম এখন দেখি তারা বিএনপি করতেছে। এই সমস্যাটা আমাদের মারাত্মক। আমি মিলন ভাই অনেক সময় দেখেছি যে মনে করেন বিভিন্ন টার্মে ন্যাশনাল ইউনিভার্সিটিতে গিয়েছি, কিছুদিন আগে দেখলাম এখানে জিয়াউর রহমানের ছবি ইত্যাদি ইত্যাদি, খালেদা জিয়ার ছবি, তারেক জিয়ার ছবি ইত্যাদি। কয়েকদিন পরে যখন সরকার চেঞ্জ হলো, এই একই জায়গায় দেখা যাচ্ছে এখন বঙ্গবন্ধুর ছবি বা শেখ হাসিনার ছবি, এইসব বিষয়। এই যে শিক্ষকরা রাজনীতি করছে, সাংবাদিকরা রাজনীতি করছে লোভের আশায়, রুটি রোজগারের আশায় বা বিভিন্ন অনৈতিক সুবিধার আশায়, সেই জিনিসটাই পরিবেশ নষ্ট করে। এই পরিবেশটা কে তৈরি করে দিবে? তৈরি করবে তো সাংবাদিকরা, নিজেরা নিজেদের পরিবেশ ঠিক করবে। আপনি যদি আপোষহীন হন, আপনি আপোষহীন ভাবে থাকবেন। আপোষহীন ভাবে আছে না, আপোষহীন ভাবে আমার দেশের সম্পাদক আছে না, আপোষহীন ভাবে শফিক রহমান ছিল না। তো সাংবাদিকরা যদি নতজানু নীতি গ্রহণ করে তাহলে তো সাংবাদিকতা পরিবেশ হলেও এরাও কিন্তু একটা ইয়া ছিল, একটা দিকে টানছিল এইরকম আপোষহীন। না না, আপোষহীন হতে হবে। আপনি তো সংখ্যামুক্ত হতে হবে। সংখ্যামুক্ত সাংবাদিকতা কিন্তু সাংবাদিকরা তৈরি করবে। হ্যাঁ, প্রত্যেকটা জায়গায় মনে করেন নির্বাচন কমিশন যদি মনে করে আমি টিএম সেশনের মতো একটা ভালো নির্বাচন কমিশন তৈরি করব, আপনি পারবেন। হ্যাঁ, কিন্তু আপনাকে মেরুদণ্ড খাড়া করে দাঁড়াতে হবে। আপনি পারলেন না, সরে যাবেন, অসুবিধা কি? আপনি চেষ্টা যে করেছেন এইটাই হচ্ছে জাতির কাছে থাকবে।
হ্যাঁ, কিন্তু সাংবাদিকতায় সেরকম, সাংবাদিকতায় যদি আপনি সাহস নিয়ে কাজ করেন, আপনি না পারলেন আপনাকে মেরে ফেললো, ভাই মরতে তো হবে এই দুনিয়ায়। হ্যাঁ, আপনি এমনিতেই মানে হুচট খেয়ে পড়ে মরে যেতে পারেন। তো মনে যদি আপনি সাংবাদিকতা আপনার পেশা আপনার নেশা যদি ছেড়ে দেন তাহলে তো হবে না। এখনই দেখা এই যাচ্ছে পরিবেশটা সাংবাদিকরা, আমি একটু কথা বলি, যে এক দল ভিত্তিক কিন্তু দলের লেজুর ভিত্তিক হ্যাঁ, ওই যারা ক্ষমতায় যাবে বলে মনে করছে তাদের পিছনে লেগে গেছে এবং অন্যদেরকে বিভিন্ন ভাবে আক্রমণ করছে, এই সাংবাদিকরাই আক্রমণ করছে। এই জিনিসটা তো আমাদের নোটিফিকেশনে আছে, আমরা দেখছি এগুলা। তো এই বিষয়টা হচ্ছে এইগুলা বলে তো লাভ নাই, এগুলা সাংবাদিকদের সাংবাদিক হতে হবে, তখন দেখা যাবে পরিবেশ ঠিক হয়ে গেছে। নির্বাচন কমিশনকে নির্বাচন কমিশন হতে হবে, পুলিশকে পুলিশ হতে হবে, এইটা হচ্ছে মূল জিনিস। পুলিশের তালিকায় সন্ত্রাসীর সঙ্গে রাজনৈতিক নেতারাও, কেমন করে দেশ শান্তি হবে? তাহলে আপনি মিলন ভাই, আপনি চিন্তা করেন, আমরা সবচেয়ে ভয় পাই কাদেরকে? রাজনৈতিক নেতাদের ভয় পাই, পুলিশকে তো ভয় পাই না। পুলিশ হলে তবুও আইনের একটা ব্যাপার আছে, কিন্তু রাজনৈতিক নেতা যদি বলেন, যেমন মনে করেন এমনও দেখেছি আমরা গত সরকারে আমরা কিছু সন্ত্রাসী নেতাদের অ্যাক্টিভিটি দেখেছি, কারো বাড়ি পছন্দ হয়েছে, এই বাড়িটা তার হয়ে গেছে, কারো বউ পছন্দ হয়েছে, এই বউটা তার হয়ে গেছে, এইসব জিনিস তো দেখেছি আমরা। তো এই যে রাজনৈতিক নেতারা একটা গ্রুপ নিয়ে হাঁটাহাঁটি করে এবং দাপটে হাঁটাহাঁটি করে, আইনের তোয়াক্কা করে না, এইসব জিনিস তো ভয়ের কারণ। আমাদের রাজনীতিবিদরা মানুষের কাছে নাই, হ্যাঁ, তারা ভয় সৃষ্টি করে রাজনীতি করতে যাচ্ছে, ভয় সৃষ্টি করে রাজনীতি হয় না। কিন্তু আগের সরকারে যারা ছিল এখনো কিন্তু এরাও কিন্তু মুক্ত নয়, এরাও করছে, ঘুরে ফিরে একই ট্রেন্ড, ঘুরে ফিরে একই ট্রেন্ড, সবাই একই জিনিস ফলো করে, সবাই একই জিনিস দাপট দেখাতে চায়, লুটপাট করতে চায়, এই জিনিসটা হচ্ছে রাজনীতিবিদ। তো সন্ত্রাসীদের তালিকার সাথে রাজনীতিবিদরা তো আরো বড় সন্ত্রাসী। হ্যাঁ, সেটাই, হ্যাঁ, এইটা হচ্ছে বাস্তবতা। আবেগ আপ্লুত তারেক রহমান কাঁদলেন, দিলেন সান্ত্বনা। এই যে গুমের বিষয়টা, এই গুমের বিষয়টা সরকার যে স্টেপ নিয়েছে, সেই স্টেপে হ্যাঁ প্রত্যেকটা দলের পার্টিসিপেশন দরকার ছিল, শক্ত পার্টিসিপেশন দরকার ছিল, কারণ এই রাজনীতিটা বন্ধ হওয়া দরকার। হ্যাঁ, এটা চরম একটা মানবতার চরম অবমাননা, একটা দল একটা মানুষকে ধরে নিয়ে যাবে, ইয়ে করবে। আপনি দেখেন এই যে ট্রাম্পের কেসে, ট্রাম্পের ভেনিজুয়েলা প্রেসিডেন্টকে ধরে নিয়ে আসলো, কিন্তু মামদানি কোর্টে গিয়ে বললো যে এইটা অন্যায়। হ্যাঁ, মামদানি একটা মেয়র কোর্টে গিয়ে বললো, এই সৎ সাহসীর দরকার, পাশাপাশি প্রত্যেকটা রাজনৈতিক দলের নিজের আবেগ আপ্লুত হয়ে কাজ করা দরকার, যেটা বিবেক দাবিত করে, বিবেকের অনুযায়ী কাজ করা দরকার। আপনি যদি তত্ত্বাবধায়ক সরকার যদি ভালো সহযোগিতা পেত সবার কাছ থেকে, তাহলে অবশ্যই অনেক কিছু করতে পারতো, কিন্তু পায় নাই, সেনাবাহিনী সহযোগিতা পায় নাই। রাজনীতিতে যারা দায়িত্ব পাবে, সরকার দায়িত্ব নিবে, এই গুমের রাজনীতিটা যদি শেষ করে যেতে পারে, তখন শেষ তো আপনি যদি না করেন তখন শেষ হয়ে যাবে। হ্যাঁ, আপনি না করলে শেষ হয়ে যাবে। এই দেখেন বিএনপি জামাত সংঘাতে উত্তপ্ত পাথর দেখা। এখন সংঘাত এমন জিনিস, সংঘাত যদি যে কেউ করে, আপনি কিন্তু থেমে থাকতে পারবেন। আপনি রাস্তায় হাঁটছেন, একজন যদি আপনাকে ধাক্কা মারে, আপনি তো ধাক্কা দিতেই হবে। তো আলটিমেটলি যেটা হবে সেটা হচ্ছে আইন শৃঙ্খলা বাহিনী যদি কঠোর হয়, তাহলে এই জিনিসটা বন্ধ হবে। না দেখেন, আগে আওয়ামী লীগ বিএনপির সংঘাত হইতো আগের আমলে, এখন আওয়ামী লীগ নাই, কিন্তু বিএনপি জামাত সংঘাত হবে, সংঘাত কিন্তু রয়ে গেছে, সংঘাত হবে, এইটা হবে। এই যে ধরেন আপনি এই যে রুমিন ফারহানা মিটিং এ দেখলাম যে দুইজন মিটিং এর মধ্যে জায়গা নিয়ে ঠেলাঠেলি করে, দুইটা দলের মধ্যে, দুইটা গ্রামের মধ্যে ঝগড়া লেগে গেছে। তাই এইগুলা হবেই, মানুষের তো আর সংঘাত হবে, কিন্তু আলটিমেটলি আইন শৃঙ্খলা বাহিনীকে করতে হবে। ঠিক আছে, কিন্তু এই সংঘাতে যদি থাকে, সংঘাতে তাহলে তো ওই যে যথা তথা তাই একই থাকতে, ওই যেই লাউ সেই কদু। এখন আইন শৃঙ্খলা বাহিনী যদি কঠোর হয়, তাহলে এটা দূর হবে, এছাড়া কোনো পথ নাই। আপনি যতই বলেন না কেন এই সেই, আপনি দেখেন বাচ্চাদের যদি আপনি শাসনের ক্ষেত্রে বেত্রাঘাত হচ্ছে একটা ভালো মেথড ছিল আমাদের উপমহাদেশে, কিন্তু এটা বন্ধ হাতে। এখন আইন শৃঙ্খলা পরিস্থিতি কঠোর হলে কিন্তু এটা সমাধান হবে। আরেকটা খবর পড়ি, রাষ্ট্রের নিয়ন্ত্রণে হ্যাঁ, এই বিষয়টা দেখেন, ওষুধ কোম্পানির মধ্যে 100টা ওষুধ কোম্পানির মধ্যে 50টাই রুগ্ন হয়ে গেছে, 50টাই রুগ্ন হয়ে। আপনি শেয়ার মার্কেট দেখবেন যে ওষুধ কোম্পানিগুলোর অবস্থা খুবই খারাপ, ডিভিডেন্ড দিতে পারছে না, এইসব বিষয়গুলা আপনার এমন হতে পারে। কারণ হচ্ছে এই যে রাষ্ট্রের অতি নিয়ন্ত্রণ, এটাও দায়ী। কারণ হচ্ছে আপনি দেখেন ইবনে খালদুনের আল মুকাদ্দিমা নামে একটা বিশাল গ্রন্থ আছে, বিশাল চিন্তাবিদ ইবনে খালদুনের এই মুকাদ্দিমার কথা কিন্তু রোনাল্ড রিগানও তার বক্তৃতায় বলেছে। হ্যাঁ, যে মুকাদ্দিমা হচ্ছে গাইডলাইন, এই মুকাদ্দিমায় বলা হয়েছে রাষ্ট্রের কোনো ব্যাপারে হস্তক্ষেপ করা উচিত না, পলিটিক্যাল ব্যাপারে, যে বিজনেসের ব্যাপারে হস্তক্ষেপ করা উচিত না। রাষ্ট্র যখনই হস্তক্ষেপ করে, আপনি বললেন যে ওষুধের দাম এই থাকতে পারবে, আমি ওষুধটা বানাবো, আপনি যদি কন্ট্রোল করতে চান তাহলে আমি এটা বানাবো না। আলটিমেটলি কি হবে, এসেনশিয়াল ওষুধ আর পাওয়া যাবে না বাজারে।
অতি নিয়ন্ত্রণটাই ভালো মনে না করাটাই ভালো। এইটা হচ্ছে ডিমান্ড এন্ড সাপ্লাই এর যে ইকোনমিক্স এর নিয়ম, ওই নিয়মেই চলবে। প্রাইস ঠিক হবে স্যার, ডিমান্ড এন্ড সাপ্লাই। কম্পিটিশন দেখানে আপনি কম্পিটিশনকে এনকারেজ করবেন, এনকারেজ করলে সবই হবে। আমরা আস্তে আস্তে স্থানীয় পত্রিকা থেকে যাই। গাজায় শান্তি পরিষদ নিয়ে আলোচনা পরে একদিন করা যাবে। প্রিয় দর্শক, আমাদের হাতে যেহেতু এখনো স্থানীয় দুটি পত্রিকা আছে, আমরা এটা গুরুত্ব বেশি দেই। সিলেটের ডাক প্রথমে হাতে নিচ্ছি, পড়ছি সিলেটের ডাক। অনির্দিষ্টকালের কর্মবিরতিতে ওসমানীর ইন্টার্নি ডাক্তাররা, এখানে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে একজন নারী নার্স ডাক্তারকে নিয়ে কিন্তু এখন টানাপোড়েন চলতেছে, অনির্দিষ্ট কর্মবিরতি। আমরা জেনেছি যে আজকে একটা মিটিং চলতেছে তাদেরকে নিয়ে, এটা যেন পরিসমাপ্তি হয়। দূর হলো বিশাল কর্মযজ্ঞের সকল বাধা। সিলেটের অনেক আশা আকাঙ্ক্ষার ছিল ঢাকা সিলেট 6 লেন প্রকল্প। দূর হলো বিশাল প্রকল্পের সকল বাধা। শেষ জমি অধিগ্রহণের চেক হস্তান্তর অনুষ্ঠানে জেলা প্রশাসক বলেন, মধ্যস্থতাকারী ও দালাল ধরবেন না, প্রকৃত মালিক তাদের কাছে লেনদেন হবে। চলতি মাসে আংশিকভাবে নতুন বেতন কাঠামো চালুর আভাস। দেশব্যাপী 2 দিন ব্যাপী কর্মসূচির ঘোষণা বিএনপির। শহীদ জিয়ার 90তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে সিলেট বিভাগে সড়কে প্রাণ গেল 5 জনের। ওসমানীনগরে 2 বাসের ওভারটেকিং এ সুপারভাইজার, হেল্পার, সুনামগঞ্জে বাস চালক, জকিগঞ্জে মাদ্রাসা শিক্ষার্থী এবং মাধবপুরে বৃদ্ধা। একদিনে 5 জনের প্রাণহানি বাস দুর্ঘটনায়। সাকসু নির্বাচন, অনেক আন্দোলনের পরে আবার সাকসু নির্বাচন দেওয়া হয়ে গেল। ভোট গ্রহণ 6টি কেন্দ্রে, প্রার্থীদের শেষ প্রচারণা মেস হল কেন্দ্রিক। নির্বাচন বর্জন ছাত্র ইউনিয়নের, এর মধ্যে আবার বর্জনও আছে। আরো খবর, ওসমানী মেডিকেল কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর ডক্টর মইনুল হক বেলালের ইন্তেকাল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা তার বিধি আত্মার মাগফিরাত কামনা করি। নির্বাচনী দায়িত্ব পালনে অনীহা ও শৈথিল্যে দেখলে ব্যবস্থা গ্রহণ। প্রাতিষ্ঠানিক উন্নয়ন পেশাদারদের মিলন মেলা গুরুত্বপূর্ণ। দানবীর ডক্টর রাগিব আলী ইকরা হাফিজিয়া মাদ্রাসা এতিমখানার প্রফেশনাল গেস্ট টুগেদার সম্পন্ন অনুষ্ঠানে বলেছেন। সিলেটের ডাকের শেষ করলাম প্রথম পৃষ্ঠা, আসছি শেষ পৃষ্ঠায়। শেষ পৃষ্ঠায় যে খবরগুলো পরিশোধনের চেষ্টা করছি। শিক্ষক ও শিক্ষার্থীদের ক্রমবর্ধমান দূরত্বের কারণে শিক্ষা আনন্দদায়ক হচ্ছে না। অধ্যাপক ডক্টর সলিমুল্লাহ খান, জালালপুর উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র শিক্ষক পুনর্মিলনী। 75 বছর পূর্তি উপলক্ষে ডক্টর সলিমুল্লাহ সাহেব সুন্দর একটি কথা বলেছেন। আপনি শিক্ষক হিসেবে সেটা একটু বিশ্লেষণ শুনবো আপনার কাছ থেকে। আন্তঃমর্যাদাশীল মানুষ হিসাবে নিবাসীদের মাথা উঁচু করে দাঁড়াতে হবে। খান মোহাম্মদ রেজাউল নবী সমাজসেবা সিলেট প্রতিষ্ঠার বিভাগীয় ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন অনুষ্ঠানে বলেছেন। মধুবন সুপার মার্কেট দোকান মালিক সমিতির কমিটি গঠন, সভাপতি, সেক্রেটারি ছবি সহ আসছে এখানে। মধুবন মার্কেটের মালিক ব্যবসায়ী সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে গতকাল শনিবার 11টায়। সমিতির মধুবন সুপার মার্কেটের 3য় তলাস্থ এই সভায় আয়োজন করা হয়। মধুবন সুপার মার্কেটের মালিক সমিতির ব্যবসায়ী সমিতির সভাপতি মোহাম্মদ আলী আকিক এর সভাপতিত্ব হয় এবং তারা 2 জনকে নির্বাচন ছাড়াই আর কি কমিটি গঠন করা হয়। তাদেরকে অভিনন্দন ব্যবসায়ীদের পক্ষ থেকে। সুনামগঞ্জ 3 দ্বৈত নাগরিকত্বের অভিযোগ থেকে রেহাই পেলেন বিএনপির প্রার্থী কয়সর। অনেক আলোড়িত ছিল খবরটি। তারেক রহমানকে সম্মান জানাতে জনসমুদ্রের রূপ নেবে সিলেট। আমরা জানি যে আগামী 22 তারিখ তারেক রহমান আসছে। আরিফুল হক চৌধুরী বলেছেন যে জনসমুদ্রে পরিণত হবে, রূপ নেবে এটা। সিলেট প্রেস মালিক সমিতির নতুন কমিটি গঠন, অভিনন্দন সভাপতি সেক্রেটারিকে। মাহমুদুর রহমান মান্না সিসিইউতে তিনি অসুস্থ হয়েছেন, তার সুস্থতা কামনা করি আমরা। জামাতে যোগ দিলেন মুফতি আলী হাসান উসামা। জকিগঞ্জ কানাইঘাটে 779 শিক্ষার্থী পেল ফাহিম আল চৌধুরী ট্রাস্টের বৃত্তি। সমাজসেবা এগিয়ে এসছে বিভিন্ন সংগঠন, তারই একটি রূপ। নারী শক্তি আজ দেশ গড়ার বড় হাতিয়ার। খন্দকার মুক্তাদির সিলেটে 1 আসনের বিএনপির প্রার্থী। প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষার ফল প্রকাশ আজ। এই ছিল সিলেটের ডাকের প্রথম পৃষ্ঠা এবং শেষ পৃষ্ঠার খবর। আসছি অতিথির কাছে।
ব্যাখ্যা ধন্যবাদ বিশ্লেষণের মিলন জন্য। ভাই। সবচেয়ে ইম্পর্টেন্ট খবর হচ্ছে অনির্দিষ্টকালে কর্মবিরতি ওসমানী ইন্টারনাল। মিলন ভাই একটা জিনিস চিন্তা করেন, এই মেডিকেলে চান্স পায় কারা? সবচেয়ে ব্রিলিয়েন্ট ছাত্ররাই চান্স পায়, এবং ওসমানী মেডিকেল হচ্ছে সরকারি মেডিকেল, এখানে সবচেয়ে ব্রিলিয়েন্ট ছাত্ররাই চান্স পেয়েছে। জি, এই ব্রিলিয়েন্ট ছাত্রদের মানবিক মূল্যবোধটা কতটুকু আছে, যেখানে একটা বিষয়কে নিয়ে তারা কর্মবিরতিতে চলে যেতে পারলো। সুতরাং শিক্ষাটা শুধুমাত্র আপনার হবে না, টেকনিক্যাল শিক্ষা দিলে হবে না, মানুষকে নৈতিক শিক্ষা দিতে হবে। নৈতিক শিক্ষা যদি থাকতো, নৈতিক শিক্ষা শক্তিশালী হতো, আছে নিশ্চয়ই, কিন্তু শক্তিশালী যদি হতো তাহলে ইন্টার্নিরা কখনো কর্মবিরতিতে যেত না। ডাক্তারকে আপনি তো আসছেনই মানে সেবা করার জন্য, এই জীবনটা তো আপনার মানুষকে সেবা করার জন্য, মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য। একটু সহানুভূতি। হ্যাঁ, এই বিষয়টা যদি আপনার মাথার মধ্যে না থাকে তাহলে আপনার কাছে কি আশা করতে পারি আমরা? আপনারা সামান্য প্রয়োজনে, সামান্য দাবি দেওয়ার জন্য আপনারা কর্মবিরতিতে যেতে পারলেন, এই রুগীদের কি হবে এটা চিন্তা করলেন না? আমরা আশা করব অচিরেই তারা এই সমস্যাটা সমাধান করবে। এই যে জমি অধিগ্রহণ 6 লাইনের মানে সিলেট, হ্যাঁ 6 লাইনের সফল হয়েছে আলহামদুলিল্লাহ, এটা খুবই ভালো। কারণ হচ্ছে আমরা পথে আটকে দিতে চাই না। 6 লাইনের পাশাপাশি আমি যেটা প্রায় বলতে থাকি যে রেল লাইন তো আছে ভাই, এই রেল লাইনে অনেকগুলা ট্রেন দেওয়া যেতে পারে, অনেকগুলা ট্রেন। আপনি প্রাইভেট হ্যান্ডে এনকারেজ করেন না, সেটাই। প্রাইভেট হ্যান্ডে যদি বিমান চলতে পারে তাহলে রেল লাইনে রেল চলতে পারে না কেন? হ্যাঁ, আপনি অনেকগুলা ইনভেস্টার আসবে, বিদেশি প্রবাসী ইনভেস্টারদের নিয়ে আপনারা চিন্তা করছেন, প্রবাসী ইনভেস্টারদের বলেন যে তারা প্রাইভেট ট্রেন চালাবার জন্য, এবং আপনার লাইনটা ইজারা দেন, অবশ্যই চলবে, ভালো চলবে। জনসংখ্যার এই দেশে হ্যাঁ 6 লাইন হলো, কিন্তু তেমন কোনো 6 লাইন হবে, কিন্তু বাসের ব্যাপার তো, বাস চললে আপনার অ্যাক্সিডেন্টের ব্যাপার আছে, অনেকগুলা ঘটনা আছে। সেজন্য আপনার যেটা করতে হবে সেটা হচ্ছে ট্রেন লাইনের উপর গুরুত্ব দিতে হবে। ঘনবসতিপূর্ণ একটা দেশ, এখানে মানুষ রাস্তায় হাঁটলেই মারা যাবে, সেই জন্য এগুলাকে ট্রেন লাইনের উপর আমাদের বেশি গুরুত্ব দিতে হবে। হ্যাঁ, এখানে দেখেন প্রাণ গেল 5 জনের, এইসব নিউজ তো অলরেডি আসছে, প্রতিদিনই আসছে, এবং এই বিষয়টাকে চিন্তা করে আমাদের মূলত ট্রেন লাইনের উপর বেশি এনকারেজ করা উচিত। সাকসু নির্বাচন হচ্ছে, এটা খুবই ভালো জিনিস, হ্যাঁ পজিটিভ একটা জিনিস। লিডারশিপ তো গ্রো করে এই নির্বাচন থেকে। তত্ত্বাবধায়ক সরকারের সবচেয়ে বড় জিনিসটা হচ্ছে ইন্টিম গভর্নমেন্ট, যেটা নির্বাচনগুলা দিচ্ছে, নির্বাচনগুলা দেওয়াতে লিডারশিপ গ্রো হচ্ছে, না হলে এইসব লিডারশিপ গ্রো হতো না তো। শেষ পৃষ্ঠায় এখনো পত্রিকাটা বাকি আছে এই খবরটি, শিক্ষক ও শিক্ষার্থী ক্রমবর্ধমান দূরত্বের কারণে এই বিষয়টা আমি বলি, আমিও তো আসলে শিক্ষা প্রশাসনে ছিলাম, আমি দেখেছি শিক্ষকদের মধ্যে একটা এন্টি স্টুডেন্ট অ্যাটিটিউড কাজ করে, প্রো স্টুডেন্ট না। শিক্ষকরা প্রতিপক্ষ মনে করে, এটা প্রায় স্কুলগুলোতেও দেখি যে শিক্ষকরা ছাত্রদেরকে এন্টি মনে করে, প্রতিপক্ষ মনে করে। হ্যাঁ, শিক্ষকরা ছাত্রদের সাথে যদি সম্পর্কটা ডেভেলপ করে, ছাত্রদের যে কোনো ভাবে কাউন্সিলিংটা শিক্ষকরা করবে, ছাত্ররা যে কোনো প্রয়োজনে, যে কোনো সমস্যা শিক্ষকদের কাছে এসে বলবে, শিক্ষকরা কাউন্সিল করবে। এই মানসিকতা ডেভেলপ না করলে, এটা সলিমুল্লাহ খান স্যার যেটা বলেছেন, এটা চমৎকার একটা কথা বলেছেন, শিক্ষকের গাইড তো, শিক্ষকের গাইড হিসাবে কাজ করবে। এখন সমস্যাটা হচ্ছে শিক্ষকদের কাছে ছাত্ররা বয়ে যেতে পারে না, এবং একটা দূরত্ব সৃষ্টি হয়ে গেছে। হ্যাঁ, এই বিষয়টা মাথায় রাখতে হবে। হ্যাঁ, জনসমুদ্রের রূপ নেওয়া এটা ভালো জিনিস। তাহলে আমাদের সময়ের জন্য আমরা অন্য পত্রিকা এবং জালালপুর হাই স্কুলের 75 বছর পূর্তিকে আমরা স্বাগত জানাই, তারা একটা সুন্দর কাজ করেছে, বিশাল কর্মযোগ্য, এবং ডক্টর সলিমুল্লাহ খানের মতো লোক আনছে, এবং উনি তো আমার জীবনের কর্মযোগ্য শুরু হয়েছিল জালালপুর স্কুল থেকে আর কি। ভালো। আমি আবারও আরেকটি পত্রিকা হাতে নিচ্ছি, সিলেটের মানচিত্র। এই পত্রিকাটি আমরা অনেকদিন পর হাতে পেয়েছি, মানচিত্র পত্রিকাটি পড়ে শোনাচ্ছি মানচিত্রের খবরগুলো। স্রোতস্বিনী রহিমপুরি খাল হারাচ্ছে জলপ্রবাহ, এটা জকিগঞ্জের একটি খাল, স্রোতস্বিনী খাল, রহিমপুর খাল হারাচ্ছে তার জলপ্রবাহ, খবর এসছে। সিলেটে বিশেষ অভিযানে আটক 2। ওসমানী মেডিকেল কলেজে খবরটা আমরা পড়েছি, এখানে আর পড়ছি না। অ্যাপের অপব্যবহার। কমলগঞ্জে 5টি এয়ারগান উদ্ধার করে হেলথ অনুষ্ঠিত। সাঁতারু বাংলা চ্যানেল পাড়ি দিলেন যাদের সমুদ্র পথে শুরু করেছে তাদের 35 জন সাঁতারু। সাঁতারুতে প্রথম বাংলাদেশের কে হয়েছিল শ্রেষ্ঠ, একটা গিনেস ব্রজেন দাস, তার কথা মনে পড়ে আজকে, তার ধারাবাহিকতায় সাঁতারুরা গড়ে উঠছে এখনো। ডুপিটিলা 1 নম্বর কূপ এলাকায় ভূমি উন্নয়ন কাজের উদ্বোধন, জ্বালানি অনুসন্ধানে নতুন গতি, জেলা প্রশাসকের অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা শুরু। এই ছিল শেষ পৃষ্ঠার খবর। একটু ভিতরের কথা একটু পড়ে নিই। সম্পাদকীয়তে T20 ক্রিকেট বিশ্বকাপ আইসিসির হাতেই এখন সুন্দর
সমাধান, এটা একটা ভালো দিক। বা বহু বিবাহ অনুমতি নাকি হক আদায়ের আগে দরকার, সুন্দর একটি ইয়ে করেছেন, উপসম্পদ দিয়েছেন ফেরদৌসিয়ারা রুমি। এটা হক আদায় আগে না আগে হচ্ছে অনুমতি নেওয়া? মিলন ভাই, সময়ের জন্য আমাদের আলোচনা হয়তো করা যাবে না। হ্যাঁ, আমরা জি একটা জিনিসই বলছি, স্রোতস্বিনী রহিমপুর কাল হারাচ্ছে জলপ্রবাহ, ওই কবিতাটা আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে বৈশাখ মাসে তার এখন হাঁটু হচ্ছে কি জল। আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে সারা বছর জড়িত তার হাঁটু লতা। এই হলো অবস্থা, এগুলার উন্নয়ন দরকার। রাজনীতিতে গুপ্ত সুপ্তবেশ ধারণ করেনি বিএনপি, এটা আসলে কোনো কথা না। হ্যাঁ, রাজনীতিতে প্রয়োজনে গুপ্তবেশ সুপ্তবেশ ধারণ করতে হবে, এটা স্ট্র্যাটেজিক কারণ, এটা হয়, এটা হওয়া উচিত। তো ঠিক আছে, আমরা শেষ করতে যাচ্ছি। প্রিয় দর্শক, সিলেটের মানচিত্র দিয়ে শেষ করলাম। মানচিত্র একটি নতুন খবর পরিবেশন করেছে, মানচিত্রকে ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় দর্শক, আমরা প্রতিদিনই বলে থাকি যে একটি জাতীয় পত্রিকা, দুটি স্থানীয় পত্রিকার কথা বলি। সিলেটের বিভিন্ন পত্রিকার তাজা তাজা খবরগুলো শোনার একটা সুযোগ হয় এই পত্রিকাগুলোর মাধ্যমে। আপনারা সবসময় আমাদের সাথে থাকবেন। শুক্রবার ছাড়া প্রতিদিনই আমরা এই অনুষ্ঠানটা যথাসময়ে করে থাকি। ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য। ধন্যবাদ অতিথি লতিফ ভাইকে। আর পরিশেষে আবারও কৃতজ্ঞতা জানাচ্ছি লতিফে আহিমিয়া কমপ্লেক্স তাদের সৌজন্যে এই অনুষ্ঠানটি সম্প্রচারিত হওয়ার জন্য। আবারও ধন্যবাদ জানিয়ে আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছি। আল্লাহ হাফিজ।